দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইনক্লুসিভ প্রেজেন্টস ক্যারিয়ার ফুয়েলের তৃতীয় পর্বে। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন একজন বিখ্যাত মানুষ। বিখ্যাত বলবো এই অর্থে তার বয়সের তুলনায় সে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। তিনি আর কেউ না, যাকে হয়তো আপনারা ইতিমধ্যে জানেন যে তিনি কে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ডায়মন্ড নামে পরিচিত, যার নামের মধ্যেই তার পদবীর বা তাকে যেই নামে ডাকা হয় সেই নামই নিহিত আছে। তার নাম মোহাম্মদ হীরা সরকার। তিনি ইংরেজি ভাষার প্রশিক্ষক, বাংলায় আইএলটিএস এবং প্রতিষ্ঠাতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের, এবং তিনি একজন জলি প্রেজেন্টার, পাবলিক স্পিকার হিসেবে। আমরা হীরাকে স্বাগত জানাচ্ছি ইনক্লুসিভের আজকের আয়োজনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। হীরা, আমরা শুরু করতে যাচ্ছিলাম যে আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড থেকে, যে আপনি পড়াশোনা করেছেন পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের মতো একটা বিশেষায়িত বিভাগ। তো সেই জগতে ক্যারিয়ার না করে কেন আপনি পাবলিক স্পিকিং, ইংরেজি শিক্ষা এবং ক্যারিয়ার ডেভেলপমেন্ট এইসব বিষয়ে ক্যারিয়ার গড়ার চিন্তাটা কেন হলো, বা সরকারি চাকরির কথা কেন ভাবলেন না? আপনাদের এইসব বিভাগে তো মানুষ বেশিরভাগই সরকারি চাকরি বা বিসিএস এর একটা দিকে ঝোঁকে থাকে। তো আপনার এই রূপান্তরের গল্পটা আমরা শুনতে চাই। ধন্যবাদ সুহান। দেখুন, ছোটবেলা থেকেই আসলে আমি চিন্তা করি একটু ডিফারেন্ট ওয়েতে। আমার বন্ধুরা যেভাবে চিন্তা করতো, আমি একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করতাম। সেই ধারাবাহিকতায় আসলে যখন ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, আম বিশেষ করে আমার যেহেতু ভর্তি পরীক্ষার সময় সিরিয়াল পেছনে ছিল। তো আপনারা জানেন যে ঢাকা ইউনিভার্সিটিতে যতই মেধাবী হোক না কেন, তো এটা পরীক্ষার উপর ডিপেন্ড করে আপনি এমসিকিউতে যত মার্ক পাবেন। আমাদের সময় রিটেন ছিল না। ছিল না, সেই রাইট। সুবাদে আমার পেছনে হ্যাঁ, আমাদের আমাদের সময় আসলে আমার সিরিয়ালটা পেছনের দিকে ছিল। স্বভাবতই আমি অনেকগুলো সাবজেক্ট পেয়েছিলাম। কিন্তু ভাবলাম যে এমন একটা সাবজেক্ট নেওয়া উচিত একটু রিল্যাক্স থাকা যাবে আরকি। অন্য কাজ বেশি করা যাবে। করা যার যাবে। ফলে আমি এর ফলে আসলে আমি পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগটাকে চুজ করেছিলাম, এবং তার ফলে আমার যেটা সুবিধা হয়েছে, অন্যান্য শিক্ষার্থীদের সাথে বা আমার ব্যাচমেটদের সাথে আমার পার্থক্য গড়ে দিয়েছে আমার সময়। যে আমার পড়ার সময়টা একটু কম লেগেছে। বাকি সময়টা বিশেষ করে আমার co-curricular activities, আনন্দ করা, জি। নেটওয়ার্কিং করা, পাবলিক স্পিকিং করা, ডিবেটিং করা, এই সময়গুলো আমি বেশি পেয়েছি। যার ফলে আমার এই সময়টা আমাকে এক্সট্রা একটা অ্যাডভান্টেজ দিয়েছে। যেহেতু বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা মুহূর্তই গুরুত্বপূর্ণ, আমি চেষ্টা করেছি ১ম বর্ষ থেকেই ডিবেটিং এর সাথে যুক্ত হতে। আমি ডিবেটিং করেছি, আমি কমেন্ট্রি করেছি। আমি প্রচুর ঢাকা ইউনিভার্সিটিতে মোটামুটি সবগুলো খেলায় বড়, বড় খেলাগুলো আমি চালিয়েছি। আমার হ্যাঁ, মনে আছে। যে এমনকি আমার আমরা এখনো নিজেরাও দেখেছি সেই এখন বিষয়গুলো, যে কোনো বিশেষ খেলাতেই এমন কোনো খেলা নাই যেখানে হীরা সরকারের ধারাভাষ্য আমরা শুনিনি। আমার মনে হয় না আরকি। বিশ্ববিদ্যালয় জীবনে আমি এটা পাইনি। বিশেষ করে আনন্দ আনন্দ উৎসবগুলো, বিশেষ করে যে প্রোগ্রামগুলো হতো, সেই অনুষ্ঠানগুলোর পরিচালনা করা, ক্রিকেট বলেন, ফুটবল বলেন, এই যে জায়গাগুলোতে আমি নিজেকে তুলে তুলে ধরতে পেরেছি, এবং আমার কাছে মনে হয়েছে যে সবার থেকে আমাকে কি কাজ করলে আসলে মানুষ আলাদাভাবে দেখবে। জি, এটা দেখলাম দেখবে। যে আসলে যে এটা হলো স্টেজ পারফরম্যান্স এক, এবং দ্বিতীয় হচ্ছে কথা বলা, এবং সুন্দর করে কথা বলাটাই আসলে আমাকে এই প্রফেশনে নিয়ে এসেছে আশা করছি। জি, সোহান। হীরা, এই যে আপনার রূপান্তরকালীন যে সময়, একটা বিশাল একটা ট্রানজিশন পিরিয়ড, নিশ্চয়ই আপনি শুরু থেকে এরকম ছিলেন না যে একটা সময় গিয়ে আপনার সিদ্ধান্ত নিতে হয়েছে যে আমি এইদিকেই থাকবো, এইদিকেই ক্যারিয়ার গড়বো। তারপরে আপনার পারিবারিক জায়গা থেকেও যে আপনি পরিবারের স্বাভাবিক একটা চাওয়া থাকে, যেহেতু আমরা বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা পড়ি মোটামুটি মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের। তো তাদের কাছে আসলে আপনার কিরকম অ্যাকসেপ্টেন্স ছিল, বা এই চ্যালেঞ্জ গুলো কি ছিল যে এই রূপান্তরের যাত্রার পথে? দেখুন, আমার ইচ্ছাটা আসলে শুধুমাত্র পরিবারের জন্য এখানে আসা বা পরিবার থেকে চাপ, আমি বলব যে ছিল না। হ্যাঁ, নিশ্চয়ই বাবা-মার একটা ইচ্ছা ছিল যে আমি বিসিএস দেই, বিসিএস এ কয়েকবার ট্রাই করি, এবং আমি সফলভাবে ২ বার বিসিএস এ ফেইল করেছি আলহামদুলিল্লাহ। কোনোবারই টিকতে পারিনি। ঠিক আছে? সফলভাবে আমি হচ্ছে জি, ফেইল জি। করেছি সেখানে। এই কিন্তু সফলভাবে ফেইল হওয়াটা, মানে আমি এটা একটু জানতাম, মানে সফলভাবে ফেইল কিভাবে হয়? মানে ইন্টারাপ্ট আচ্ছা। করেই বললাম। সেটা হচ্ছে, আ আমার বন্ধুরা যখন বিসিএস দিত, তো তখন আমারও মনে হলো যে আসলে আমার বিসিএস দেওয়া উচিত। তো আমি বই কিনলাম, নীলক্ষেত থেকে বই কিনে মোটামুটি পড়া শুরু করলাম, এবং দেখলাম যে আসলে এটা বিশাল একটা জায়গা। এখানে অনেক পড়াশোনা করতে হবে, এবং আমার যে মেধা আসলে এখানে আমার কাছে মনে হচ্ছে যে না, আমার জন্য এই পারফেক্ট জায়গা বিসিএস না। আমি
ওই পড়াশোনা বিসিএস না করে আমি যদি অন্য কিছুতে আমি ফোকাস হই, আমি আমার এন্টারটেইন এ ফোকাস হই, পাবলিক স্পিকিং এ ফোকাস করতে পারি বা কথা বলার ক্ষেত্রে ফোকাস করতে পারি। সো আমার মনে হয় এইখানে আমার বেনিফিটটা বেশি আসবে। তো দিন শেষে সবাই তো চিন্তা করে টাকা-পয়সার কথা, খ্যাতির কথা। হ্যাঁ, খ্যাতি একেকজন একেকভাবে পায়। তবে আমার কাছে মনে হয়েছে যে বিসিএস এর থেকে আমাকে মনে হচ্ছে আমার যে ফ্রিল্যান্সিং এর জায়গাটা, যেহেতু আমি মুক্ত চিন্তা করতে ভালোবাসি, স্বাধীন পেশা থাকতে ভালো লাগে। যার ফলে আমি ওই দিকে না গিয়ে এইদিকে এসেছি। যার ফলে আমাকে ২ বার বিসিএস দিতে হয়েছে শুধুমাত্র পরিবারের টানে বা পরিবারের চাপে, এবং নিজেরও একটা ইচ্ছা ছিল যে আসলে একটু বসে দেখি কেমন ব্যাপারটা বা কারিকুলামটা কি, কেমন চাপ তাদের উপর দিয়ে যায়। সেই ঝড়ের একটা প্রভাবটা বোঝার জন্য আরকি সোহান। জি, হীরা একদমই আপনার কথা পরিষ্কার। যে হীরা যেমন আমরা কিন্তু জানি যে বা জানি বা আমাদের প্রত্যেকের জীবনে একজন মেন্টর থাকে। যে যাদের মেন্টরিং এ আমরা একটা লাইন আপে চলে যাই বা একটা বিষয় চিন্তা করার সুযোগ পাই। তো হীরা আপনার এই বন্যাটা এই অল্প বয়সে এই অর্থে বললাম যে বাংলাদেশের হিসাবে এটা খুবই অল্প বয়স। সেই অল্প বয়সে আপনার আপনাকে কে মেন্টরিং করছে যে আসলে আপনি এরকম একটা লাইন আপে খুব দ্রুত চলে আসতে পারলেন? ধন্যবাদ। আমাকে তাহলে বলতে হবে আমার কলেজের কথা। কলেজে আমার সবচেয়ে প্রিয় শিক্ষক ছিলেন এখনো আরকি সালাউদ্দিন বিন খালেক বাবুল স্যার। সো বাবুল স্যারই হচ্ছে আমাকে একটা সাহস দিয়েছিল যখন আমি কলেজে পড়তাম। তো তার কাছে আমি নিয়মিত যেতাম, এবং আমি ইন্টারমিডিয়েট পড়াকালীন একাদশ বা দ্বাদশ শ্রেণীর পড়াকালীন আমি আমার ব্যাচমেটদের পড়াতাম এবং ডিগ্রি স্টুডেন্টদের গ্রামার পড়াতাম। আমি একটু গ্রামারে ভালো, ফোকাসটা আমার গ্রামারে ছিল তখন। এখন আমি স্পোকেন ইংলিশ বা প্রেজেন্টেশন, পাবলিক স্পিকিং নিয়ে কাজ করি। বাট আগে আমার পুরোটাই ফোকাস ছিল আমার গ্রামার। সো গ্রামারে যেহেতু ভালো পড়তাম, তো স্যার আমাকে প্রচুর ভালোবাসতো এবং কাছে ডাকতো। হুট করে স্যার বলল যে, "তোমার হয়ে যাবে।" এই যে স্যারের একটা শব্দ যে হয়ে যাবে, স্যার কি হয়ে যাবে? যে তোমার হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দাও, তোমার হয়ে যাবে। দেন স্যার পুরোটা মুহূর্তই তখন স্যার গাইড করেছে, এবং আমি ছোটবেলা থেকেই আমাদের যে দোকান, সেই দোকানে আমি ছোট, ছোট যে পত্রিকার গুলো ছিল, সো পত্রিকাগুলো থেকে আমি আসলে ঢাকা ইউনিভার্সিটির নাম শুনে বড় হয়েছি এবং বড়, বড় তারকাদের নাম শুনে বড় হয়েছি, এবং আমি পত্রিকা পড়তে এখনো ভীষণ পছন্দ করি, যদিও কম সময় হয়। এবং তখন থেকে আসলে মেন্টরশিপ এর ব্যাপারে আমি যদি বলি, বাবুল স্যার রয়েছে, এবং আমার বাবা প্রচুর পরিমাণে আমার অনুপ্রেরণা দেয়। তিনি এখন পর্যন্ত ১৫ ঘন্টা পরিশ্রম করে এই জায়গাগুলো আমাকে প্রচুর টানে, যে আসলে নিজের জায়গা থেকে আমি যদি চিন্তা করি যে আমার বাবা যদি এই বয়সেও ১৫ ঘন্টা কাজ করতে পারে, তাহলে কেন আমরা এত ইয়াং হয়ে কাজ করতে পারব না বা আমাদের জীবনটাকে আরো বর্ণনা করতে পারব না? সোহান। জি, হীরা একদম আপনি পরিষ্কারভাবে বলেছেন যে আপনার বাবা আপনার একজন কলেজের শিক্ষকের কথা। তো হীরা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার যাত্রার দিকে একটু আসতে চাই। যে আপনি সিউর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব করেছেন। তো আসলে জি। এখান থেকে মানে এই ক্লাবের প্রতি কেন আপনার বা কেন করা লাগলো বা কি বিষয় আপনার মাথায় আসলো যে কাদের জন্য কাজ করে এটা করা দরকার? বা এটা কি শুধু নিজের ব্যক্তিগত মানে কি বলে যে একটা প্ল্যাটফর্মে থাকা দরকার বিশ্ববিদ্যালয়ে জীবনে অনেকেরই চিন্তা থাকে। তো শুধু কি এইটাই নাকি আরো মহৎ কোনো উদ্দেশ্যর জায়গা থেকে আপনি এটা করেছেন? সোহান, ধন্যবাদ এই প্রশ্নটার জন্য আসলে। এটি প্রশ্ন আমাকে অনেকেই করে যে আমি পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের হয়ে কেন ঢাকা হ্যাঁ, ইউনিভার্সিটি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব প্রতিষ্ঠা করেছি। সর্বপ্রথম আমি মনে হয় যে ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের প্রায় ১০০ বছর প্লাস হয়ে গেল। এখনো কিন্তু কোনো এক্সিস্টিং, যখন আমি এটা প্রতিষ্ঠা করি তখন ঢাকা ইউনিভার্সিটি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব নামে কোনো অস্তিত্ব ছিল না, বা ইংলিশ চর্চা করবে যে ওপেন জায়গা, এটা আমি দেখি নাই। ঠিক আছে? জি, তো জি। তখন আমার ইংরেজি বিভাগ কেন্দ্রিক কিছু আছে তাদের ইন্টারনাল একটা বাট আপনি বিভাগ যেটা কেন্দ্রিক, বলছেন যে রাইট। এটা বিভাগ কেন্দ্রিক জি। এখন অনেকগুলো ডিপার্টমেন্টই রয়েছে। প্রায় বিভাগগুলোতে এখন করা হয়েছে। আমি আমার ডিপার্টমেন্টেও পিবিএস ইংলিশ ক্লাব প্রতিষ্ঠা করেছি। তো আমি যেটা বলছিলাম, তখন কেউ চিন্তা করে নাই। আমি ওই ২০১৮ সাল থেকে ১৮ শেষের দিক থেকে আরকি, করোনার আগ থেকে শুরু করলাম যে মল চত্বরে, সিনেট ভবনে একদম ওপেন জায়গায় বসে, এবং আমাদের ব্যাচমেটদের দিয়ে আমি শুরু করেছিলাম। ১৭-১৮ সেশনের জি। বন্ধুদের নিয়ে, ছোট আমাদের ছোট ভাই-বোনদের নিয়ে শুরু করলাম। তো তারপর দেখতে পেলাম যে আসলে স্টুডেন্টদের সংখ্যা বাড়ছে, তাদের আগ্রহ বাড়ছে। আমার পড়ানোর স্টাইল তাদের ভালো লাগছে। আমার যে কারিকুলাম গুলো ভালো লাগছে, এবং ওপেন জায়গায় ঢাকা ইউনিভার্সিটির মতো একটা জায়গাতে যেখানে সবাই গান বাজনা করছে, টিএসসি তে অনেক আনন্দ করছে, সেখানে আমরা ইংলিশ চর্চা করছি। ১ম এ অনেকে হাসাহাসি করেছে, পাগল বলেছে, ক্রেজি বলেছে। বাট এই ম্যাডনেস টা আমার কাছে ভালো লেগেছে। আমার কাছে মনে হয়েছে যে না, আমি আসলে যদি কিছু করি, মানুষ যদি আমাকে এটার জন্য ক্রেজি বলে, দ্যাট মিনস আই এম অন দ্যা রাইট ওয়ে। দ্যাটস ওয়াই ইয়া ওইটা রাইট। আমাকে প্রচুর পরিমাণে ফিউল দিয়েছে। আমাকে প্রচুর পরিমাণে অনুপ্রেরণা জুগিয়েছে। যার ফলে ভাবলাম যে না, ঢাকা ইউনিভার্সিটিতে আমি পড়লাম, অনেক কিছু আমাকে ক্যাম্পাস দিয়েছে।
এই হুম, বিশ্ববিদ্যালয়, এই সবুজ ক্যাম্পাস, এই মল চত্বর, টিএসসি বলি, হাকিম চত্বর বলি, মধুর ক্যান্টিন সবকিছু, জহুরুল হক হল, বিশেষ করে আমার হল, আমার জি, প্রাণপ্রিয় হল, শহীদ সার্জন জহুরুল হক হল, অনেক কিছু দিয়েছে। বাট আমরা তো কিছু দিতে পারছি না, বা আমরা কি দিলাম? তো ওই মাথায় এই ব্যাপারটা আসার পরেই তো আমি ভাবলাম যে এমন কিছু করা যাক, একটা কমিউনিটি করা যাবে যেখানে আমরা বন্ধুরা, ছোট ভাই বোনরা মিলে ইংলিশ চর্চা করলাম, এবং এটা শুধুমাত্র আমাদের এনার্শিয়াকে কাটাচ্ছে, ফেয়ারনেস কাটাচ্ছে, পাবলিক স্পিকিং বাড়াচ্ছে, নট অনলি দ্যাট, বরং আমাদের থেকে, এই ক্লাব থেকে শিক্ষার্থীরা বিসিএস ক্যাডার হয়েছে প্রায় ৫ জন। জি। এখন আমাদের ডেটা বলছে ৫ থেকে ৬ জন। তার মধ্যে আমি নিজে সরাসরি অনেককে হেল্প করেছি। এর মধ্যে ফরেন ক্যাডার রয়েছে, স্বাস্থ্য ক্যাডার রয়েছে, শিক্ষা ক্যাডার রয়েছে, এমনকি বাহ! অ্যাডমিন ক্যাডার রয়েছে। অ্যাডমিন তাহলে ক্যাডার রয়েছে, হীরা, এটা তো বড় হীরা ব্যান্ড। আমরা কি বলতে পারি যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব আসলে ক্যাডার বানানোর একটা হাব, এভাবে কি বলা যেতে পারে? যে আপনি ওরকম। তবে বিসিএস এর যারা ভাইবা দেয়, ভাইবার আগে আমি আমাদের ক্লাবের পক্ষ থেকে অনেককেই এই ব্যাপারে আসলে ওয়ান টু ওয়ান আমরা অনেকভাবে তাদেরকে সার্ভিস দিয়েছি। বিশেষ করে ভাইবার আগে, বিশেষ করে যারা ফরেন ক্যাডার চুজ করে, আপনারা তো জানেন, তো তাদেরকে পুরাটা ইংলিশে জি, ইন্টারভিউ দিতে হয়। আসলে দিতে হয়। আমি নিজে বিসিএস ক্যাডার না, আমি ফরেন ক্যাডার না। বাট দ্য ওয়ে তাদের কিভাবে আসলে অ্যাপ্রোচ করা উচিত, কিভাবে কথাগুলো গুছিয়ে বলা উচিত। উচিত। কারণ আপনি মনে রাখবেন যে কথায় জাদু, কথায় মধু, কথায় আছে বিষ। হুম, কথা যদি সুন্দর হয় ফুলবাগানের ফুল, তীর মাখা এক কথাতে সারা জীবন ভুল। সো আমরা এই যে কথার মধ্যে যে আসলে কিভাবে কথা বলতে হয়, কথাটা জি, আসলে কিভাবে সাজাতে হয় এবং ইমপ্রেস করতে হয়, এই ব্যাপারগুলো কিন্তু খুবই কাজে দেয়। এবং দারুণ আপনি বলেছেন যে বিসিএস তৈরি করার হাব কিনা, তা বলব না। তো মনে করতে পারি যে ঢাকা ইউনিভার্সিটি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব একটা আ পজিটিভ একটা উদ্যোগ। যে উদ্যোগের মধ্য দিয়ে আমরা উম একটু হলেও কিছু করতে পেরেছি, যেটা অনেক মানুষের জীবনকে আসলে সহজ করে দিয়েছে। এবং আমি মনে করি যে এইখান থেকে আমরা যদি ডেটাটা আনি, যে এখন আমার ক্লাব মেম্বাররা অস্ট্রেলিয়ায় পড়াশোনা করছে। রিসেন্টলি শান্ত ওকে, নামে একজন এফ ইন্টারেস্টিং। রহমান হল থেকে, সেও অস্ট্রেলিয়ায় গিয়েছে। আমাদের ক্লাব মেম্বার ছিল। মানে এটার জন্য প্রাউড ফিল করি। এবং কিছুদিন আগে আমাদের একজন নারী সদস্য, সে হচ্ছে ইউএসএ তে গিয়েছিল এবং খুবই সম্মানজনক একটি পুরস্কার নিয়ে এসেছে। তিনি একটি দলের খুবই প্রভাবশালী নেত্রী এখন। যাই হোক, সোহান প্লিজ। জি, হীরা, আপনি বলছিলেন যে আপনার কথায় যেটা বোঝা যাচ্ছিল যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব মানুষের আত্মবিশ্বাস বিল্ড আপ এর ক্ষেত্রে অনেক বড় একটা ভূমিকা রেখেছে। তো রাইট। আপনি এখন তো আপনার এখানে যে আপনি শুরু করেছিলেন আপনার ১৭-১৮ সেশনের বন্ধুদেরকে নিয়ে, বান্ধবীদেরকে নিয়ে। এরপরে এখন দেখা যাচ্ছে যে আপনি ছুটির দিনগুলোতে ক্যাম্পাসে চলে যান। একদম জি, ছুটির দিনের শুরুর দিকে চলে যাচ্ছেন। তো এই যে এখানে যে জুনিয়ররা আছে, তাদের আসলে আত্মবিশ্বাস বৃদ্ধির ক্ষেত্রে কতখানি কিভাবে কি হেল্প করছে দারুণ, আপনার এই দারুণ, ক্লাব? দারুণ ভূমিকা রাখছে। কারণ দেখুন, একজন শিক্ষার্থী এজ এ ফার্স্ট ইয়ার হিসেবে যখন আমরা ক্যাম্পাসে আসি, তখন আমাদের সবার ১ম যে কাজটা করি, আমাদের নেটওয়ার্কিং থাকে না। কেউ একটা ছেলে আসলো পঞ্চগড় থেকে, কেউ ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন। এই যে একেক জেলা থেকে আমরা আসছি, বা কেউ উত্তরবঙ্গ থেকে আসলো, আমরা কানেক্ট করতে পারি না। সো কানেক্ট করার একটা মাত্র মাধ্যম হলো কথা। সো এই কথাটা আমরা আসলে কমিউনিকেশন স্কিল যাদের ভালো, যাদের কমিউনিকেশন স্কিল যত ভালো, তারা সব জায়গায় এগিয়ে রয়েছে। আমরা কর্পোরেট যদি বলি, আমাদের ইউনিভার্সিটি লাইফ বলেন, ভাইবা বলেন, প্রেজেন্টেশন বলেন, চাকরি জগৎ বলেন, যেখানেই বলি আমরা, কমিউনিকেশন স্কিলস হচ্ছে এখানে কিং। এর কমিউনিকেশনের জন্য সবার আগে শিখতে হবে আত্মবিশ্বাসী হওয়া। এবং আমাকে কথা বলতে হবে, এইটা আসলে আমাদের কেউ শিখিয়ে দিতে পারে না। তবে আমাদের কিছু অ্যাপ্রোচ আছে, কিছু মেথড আছে, যে মেথড গুলো যে কেউ যদি সুন্দর করে ফলো করে, সে খুব অনায়াসে ইজিতে সে তার আত্মবিশ্বাসী হবে। খুব সুন্দর করে কথা বলতে পারবে। যেহেতু আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাবে অনেক এক্টিভিটিস রয়েছে। তার মধ্যে চমৎকার একটা এক্টিভিটি হচ্ছে হাউ টু ম্যানেজ দ্য পিপল। আমরা বাহ! একদম রাইট। সাধারণভাবে সাধারণ মানুষের সাথে কিভাবে অ্যাপ্রোচ করতে হবে, একজন চাওয়ালার সাথে আমরা কিভাবে একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসেবে অ্যাপ্রোচ করব, সবকিছুই আমরা এখানে কিন্তু ফিল্ড ওয়ার্ক একদম এর প্রপার মাধ্যমে আপনি যেটা শেখানো বলতে হয়। চাচ্ছেন যে ডাউনওয়ার্ডস টু আপওয়ার্ডস, আপওয়ার্ডস টু ডাউনওয়ার্ডস কিভাবে কমিউনিকেশনটা করবে সেই জায়গাটা একটা হাতে কলমে একটা শেখার জায়গা আপনার হচ্ছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব। নিশ্চয়ই রাইট। সোহান। জি, হীরা, আপনি এখন হচ্ছে যে বাংলায় আইএলটিএস এর সাথে যুক্ত। যে বাংলা আইএলটিএস একটা অনেক মানে বড় একটা প্ল্যাটফর্ম ইংরেজি শেখার, নিশ্চয়ই। স্পেশালি আইএলটিএস এর জন্য। তো বাংলায় আইএলটিএস ইনস্ট্রাকশন, তো এইখানে কেন? মানে আপনার তো নিজেরই একটা জায়গা। তো সেখানে এখানে আপনি যুক্ত হয়েছেন। তো আবার এখানে বাংলা দিয়ে আইএলটিএস শিখাচ্ছে। নামই বাংলায় আইএলটিএস। তো আসলে এই ফিলোসফি, আপনার ফিলোসফি, যে এইগুলো আসলে কিভাবে সিঙ্ক করছে, বা এগুলা কি মানে কিভাবে, এটা কি আপনার কন্ট্রাডিক্ট করছে নাকি আপনার সাথে অ্যালাইন করতেছে? এই ব্যাপারগুলা কিরকম, হীরা?
দেখুন, আপনি যদি পথ হাঁটতে চান, মানে অল্প পথ হাঁটতে চাইলে আপনাকে একা হাঁটতে হবে। আর অনেক দূর যেতে চাইলে আপনাকে মানুষের সাথে হাঁটতে হবে। অন্যের সাথে হাত মিলিয়ে তারপর হাঁটতে হবে। দ্যাট মিনস টিম ছাড়া পৃথিবীতে কোনো কিছুই সম্ভব নয়। আমরা যদি এখন এই আধুনিক যুগে এসে গ্লোবালাইজেশন এর যুগে এসে, এআই টেকনোলজির যুগে এসে যদি শুধুমাত্র নিজের চিন্তা করি, শুধুমাত্র নিজের আত্মচিন্তা করি তাহলে কিন্তু হবে না। বরং আমাদের এখন চিন্তা করতে হবে যে গ্লোবালাইজেশন এর যুগে আমরা কিভাবে গ্লোবাল নাগরিক হতে পারি, গ্লোবাল সিটিজেন হতে পারি। সেই দৃষ্টিকোণ থেকে আমি চিন্তা করলাম যে আমার আরো কর্পোরেটের কিছু অভিজ্ঞতা নেওয়া উচিত এবং আমার বড় জায়গায় কাজ করা উচিত। যেখানে আমি অনেক বেশি শিক্ষার্থীকে সাহসী করতে পারবো, আত্মবিশ্বাস করে গড়ে তুলতে পারবো এবং অনেক বেশি মানুষের কাছে পৌঁছতে পারবো। এর জন্য অবশ্যই একটা প্ল্যাটফর্ম দরকার। আর বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় এবং বর্তমানে আমি বলব যে, যেহেতু আমি এখানে প্রতিষ্ঠানে চাকরি করছি বলে নয়। আমি যদি চাকরি নাও করতাম তবুও বলতাম যে মানের দিক থেকে, গুণের দিক থেকে, আমাদের কার্যক্রম বলেন বা সার্ভিস থেকে আমরা বলব যে one of the most আ মানুষের ফেমাস। বিশ্বস্ত ইয়েস, বলবো। আমি ফেমাস বলব ট্রাস্টেবল, না, বিশ্বস্ত, ট্রাস্টওয়ার্দি। রিলায়েবল যেখানে রিলাই করা যায়। ট্রাস্টওয়ার্থি, রাইট। সো এই জায়গাটা হচ্ছে বাংলায় আইএলটিএস। আপনি একটা প্রশ্ন করেছেন যে আইএলটিএস শব্দটা ইংরেজি কিন্তু বাংলায় কেন আসলো? বেসিক্যালি জি, এটার যে প্রতিষ্ঠাতা আমাদের বিশ্ববিদ্যালয়ের বড় ভাই রাশেদ ভাই। রাশেদ হোসেন ভাই, জি। রাশেদ হোসেন ভাইয়ের যে চিন্তাটা ছিল, তিনি একটা জিনিস দেখলেন, তিনি যখন আইএলটিএস করতে গেলেন তখন তার মধ্যে যে প্রবলেম গুলো ফেস করেছেন, এটা সহজ করার জন্যই কিন্তু তিনি আসলে বাংলাতে কিভাবে এই আইএলটিএসটাকে আসলে ক্র্যাক করা যায়, সেই দৃষ্টিকোণ থেকেই, সেই চিন্তা থেকেই আসলে বেসিক্যালি তিনি বাংলায় আইএলটিএস নাম দিয়েছেন। এখন আমাদের বাংলায় পিটিই রয়েছে, বাংলায় আ আমরা পিটিই পড়াচ্ছি, আমরা পরে আইএলটিএস করাচ্ছি, আমাদের জিআরই সার্ভিস রয়েছে, গ্রামার সার্ভিস রয়েছে, স্পোকেন রয়েছে। তো মোটামুটি আমি যদি শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক থাকতাম, তাহলে কিন্তু আমার একটা মানে আমাকে একটা গণ্ডির মধ্যে থাকতে হতো। আমি যেহেতু জি। চিন্তা করেছি যে আউট অফ বক্স সবসময় চিন্তা করেছি। সো থিংক আউট অফ বক্স এর দিক থেকে এসেই আসলে আমি ভাবলাম যে না, রাশেদ ভাইয়ের সাথে টিম ওয়ার্ক করা যায় আরকি। যার ফলে বাংলা আইএলটিএস এ জয়েন করা আমার। সোহান। জি, হিরা একদমই পরিষ্কার আপনার কথা যে আসলে বাংলা আইএলটিএস আমি যদি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি, আমিও ওখান থেকে বিনা পয়সায় উপকৃত হয়েছি রাশেদ ভাইয়ের থেকে। তো হীরা, একটা ব্যাপার হচ্ছে যে যেমন আমরা আ বিশ্ববিদ্যালয়ে ওঠার আগে প্রায় ১২ বছর, যদি আমি 12 ক্লাস পর্যন্ত ধরি, তো ১২ বছর আমরা ইংরেজি পড়ি। সে ক্লাস 1 থেকে একদম শুরু থেকে আমরা ABCD দিয়ে শুরু করে একদম শেষে এসে প্যারাগ্রাফ, কম্পোজিশন লেখা পর্যন্ত আমরা, এবং সব ধরনের অল সর্ট অফ রাইটিং আমরা আমাদের একাডেমিতেই প্র্যাকটিস করে ফেলি। তো এত প্র্যাকটিস, এত জানাশোনা সত্ত্বেও আমাদের একটা বড় একটা জেনারেশন বা বড় একটা সংখ্যার মানুষের মধ্যে দেখা যায় যে আমাদের ইংরেজির প্রতি একটা ভীতি আছে। তো আসলে এই ইংরেজি এত শিখলাম, এত জানলাম, এত বুঝলাম, এত লিখলাম, এত নাম্বার পেলাম ৯৯, ৮০, ৮০ নিচে তো নাম্বারই পেত না। তো সেই মানুষগুলাও কেন আরকি যে IELTS এর ক্ষেত্রে এসে বা ইংরেজি শেখার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে এসে কেন এরকম একটা ভীতিকর একটা অবস্থা তৈরি হয়? ধন্যবাদ সোহান। দেখুন, আপনি নিজেও আইএলটিএস দিয়েছেন। তো একটা জিনিস, আমাদের বাংলাদেশের যে শিক্ষাক্রম বা আমাদের যে শিক্ষা কার্যক্রমের মধ্যেই ইংলিশটা আমরা আসলে কি হিসেবে শিখেছি? সাবজেক্ট হিসেবে। আসলে ইংলিশ তো রাইট। একটা ল্যাঙ্গুয়েজ। আমাদের ১ম এ যেটা বলব যে আমাদের গুড়ায় গলদ। শুরুতে একটা ভুল। আমাদের ১ম থেকে ছোটবেলা থেকে আমাদের ভয় পাইয়ে দেওয়া হয়েছে যে ইংলিশ হচ্ছে সবচেয়ে কঠিন একটা সাবজেক্ট। এই যে ইংলিশকে সাবজেক্ট হিসেবে এখানে বিবেচনা করছি আমরা, এবং আমাদের যারা শিক্ষাগুরু, শিক্ষকরা ছিলেন, তারা যে অ্যাপ্রোচে আমাদের শুধুমাত্র গ্রামার পড়িয়েছেন, সেই আর্টিকেল, সেই আমাদের এখনো পুরোনো দিনের রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ইনভার্সন, কনভার্সন, ভয়েস, এই জিনিসগুলো, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, এই জিনিসগুলো শিখতে, এক শিখতে কোয়েশ্চেন। আসলে আমাদের ল্যাঙ্গুয়েজ, ইয়েস, ঠিক কোয়েশ্চেন, থ্যাংক ইউ। সো আমাদের ল্যাঙ্গুয়েজটা আর জানা হয় না। ল্যাঙ্গুয়েজের সাথে আসলে আমাদের সখ্যতা গড়ে ওঠেনি। আমরা কিন্তু ছোটবেলা থেকে শুধু মুখস্থ বিদ্যার উপরেই ভর করতাম। এই মুখস্থ করে আমরা আমাদের পরীক্ষার হলে আ ভমিটিং করে দিতাম। এই যে আমাদের অ্যাপ্রোচটা, এই অ্যাপ্রোচটা আসলে সঠিক নয়। আমরা কখনো ইংলিশকে থিংক করতে পারতাম না, ফিল করতে পারতাম না। বরং আমরা শুধুমাত্র মেমোরাইজেশন এর উপরে ফোকাস করতাম। এই যে মুখস্থ বিদ্যার উপরে ভর করে অনেক বেশি নাম্বার পাওয়া, আপনি যে বললেন যে আপনি ৮০-৯০ এর নিচে, আমরা ৮০-৯০ এর নিচে মার্কই পেতাম না। আসলে আমরা তুখোড় মেধাবী ছিলাম নাকি আসলে মুখস্থ বিদ্যায় ভালো ছিলাম, এইটা এখন প্রশ্ন থেকে যাচ্ছে। আর আমাদের যে এরা আমি আমি আমাদের নাম্বার পাই নাই কখনো আরকি। ৮০, ৯০ আমি
মানে পায়, সবাই পায় আচ্ছা। আরকি। না আমি তো 33-34 পেয়ে পাস করতাম আরকি। বাট আচ্ছা, আমি মজার ছলে বলেছি, আমরা বলেছি। এটা হতে হ্যাঁ, পারে আমাদের মধ্যেই। সো ওকে, ওকে। যেটা হ্যাঁ। হয়েছে সেটা হলো আমরা আসলে ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচ টা আসলে আমাদের ঠিক নয়। আমরা হুম, হুম, যেভাবে হুম। ভাষাটা শেখা উচিত সেভাবে আমরা শিখতে পারিনি। আমরা শুধুমাত্র গ্রামারের উপর এবং পরীক্ষায় পাস জি, করার জন্য এবং খুবই ছোট্ট সিলেবাস আমরা ফলো করতাম। যেটা শুধুমাত্র আমাদের ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে নয়। আমরা এখনো দেখি যে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও কিন্তু আমাদের এখন শর্ট সিলেবাস ফলো করা হয়। মিড টার্ম গুলোতে আমাদের ফাইনাল এক্সামে আমাদের গবেষণার ব্যাপারটা আসলে খুবই কম। ফিরে আসি কম। ইংলিশ শেখার ক্ষেত্রে সোহান। দেখুন, আমরা যেভাবে আসলে ইংলিশ শিখবো তার তো ৪ টা মডিউল ফিক্স করা। লিসনিং, রিডিং, রাইটিং, স্পিকিং। আপনার এখানে ২ টো ইনপুট রয়েছে। ইনপুট ব্যাপারটা দেখুন, ২ টো ইনপুট। একটা হচ্ছে লিসনিং, আরেকটা রিডিং। আপনি যত রিডিং। বেশি পরিমাণে ইনপুট দিবেন, লিসনিং করবেন অ্যান্ড রিডিং পড়বেন, সেটার উপর বেস করে আপনার আউটপুট আসবে, রাইটিং আসবে, স্পিকিং আসবে। কিন্তু সুহান, আপনি কি কখনো এই ১২ বছরে পড়ার সময় কখনো ২ ঘন্টা লিসনিং করেছেন ইংলিশ? না, আপনার না পরীক্ষাতে আমার প্রয়োজন ছিল না। আমিও করিনি। আমিও করি না আমরা। সো সেম জিনিসই দেখুন আমরা কয়টা বই পড়েছি ইংলিশে আসলে আমাদের শুধুমাত্র টেক্সট বই ছাড়া। সেই আমাদের এখনো মনে আছে একটা বইয়ের নামই 'ইংলিশ ফর টুডে'। টুডে। সেই যে 1 থেকে শুরু হয় 'ইংলিশ ফর টুডে', 'ইংলিশ ফর টুডে'। আমরা দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেই বইটি একদম টুমরো গড় করে বা মুখস্থ ইংলিশ পর হচ্ছে যে আ আদার ওয়ার্ড এরকম কিছু আর হয় না। মানে টুডেটাই না। থেকে যায় আরকি। সেটাই আসলে ওই শুধুমাত্র আজকের দিনের জন্য ইংলিশ ওটা ব্যাপারটা আসলে আপনি রসিকতাভাবে জি, বললেও আসলে আমাদের সেই ফিউচারের জন্য সেই ইংলিশ শেখাটা হয় নাই। ইংলিশ ফর যে ফিউচার, ইংলিশ ফর টুমরো সেটা ফিউচার। আরো হয়নি। যার ফলে আমাদের এখনো ওই অবস্থাতেই আছি। এখনো কিন্তু কারিকুলামটা চেঞ্জ হয়নি। আমাদের লিসনিং নেই সেখানে, আমাদের সেখানে রিডিং এর শুধুমাত্র রিডিং এর ব্যবস্থাটা আছে। সেখানে কোনো স্পিকিং টেস্ট নেয়া হয় না। আমরা প্রেজেন্টেশন এর কথা যদি চিন্তা করি, যদি আমাদের শিক্ষাক্রমে যদি প্রেজেন্টেশন এর ব্যাপারটা বাধ্যতামূলক করা হয় এবং সেখানে মক টেস্টের কথা বা ওরাল যেটা বলি আমরা ইন্টারভিউ মার্ক যদি দেওয়া হতো, তাহলে কিন্তু ১ম বর্ষ মানে একদম ১ম শ্রেণী থেকে শিক্ষার্থীরা তারা প্রেজেন্টেশন এ ভালো করতে পারত, ভাইভাতে ভালো করতে পারত, তাদের কনফিডেন্স বাড়তো, তাদের আই কনট্যাক্ট গুলো দেখি যদি আমরা স্টেজ পারফরম্যান্স গুলো দেখি, এগুলো কিন্তু এগিয়ে থাকতো সোহান। জি, জি, হীরা আপনি একটা কথা এখানে বলছিলেন যে প্রেজেন্টেশন এর একটা ব্যাপার বা পাবলিক স্পিকিং এর যদি একটা ব্যাপার আমাদের কারিকুলামে ইনক্লুড থাকতো তাহলে হয়তো যে তাদের আই কনট্যাক্ট বা কমিউনিকেশন স্কিল গুলো বাড়তো। সবকিছু হীরা সব জি, জি। হীরা আমরা যদি একটু খেয়াল করি যে আমরা যখন ইংলিশ ফর টুডে বইটা পড়তাম সেখানে কিন্তু অনেক বিষয় ছিল। যেমন যে প্লিজ ডায়ালগ উইথ ইউর ফ্রেন্ডস, ডিসকাস উইথ ইউর ফ্রেন্ডস অনেকগুলো বিষয় ছিল। বাট আমি যতটুকু মনে করতে পারি যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ট্রু ফলস নট গিভেন তো আইএলটিএস এর ট্রু আছে ফলস তো ছিল অনেক এইসব কিছু। জায়গার বাইরে হ্যাঁ, গেল আরকি। তো আমাদের যে আমরা যদি প্রেজেন্টেশন এর কথাটা বললাম, তো এইখানে একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমাদের শিক্ষক যারা শেখাবেন আসলে তাদের ওই জায়গাটা কি আছে? বা আসলে কতটা আছে? যে এই বিষয়গুলো বাচ্চাদেরকে ট্রেইন করবে বা আমাদেরকে ট্রেইন করবে যে এটা কতটা আছে বলে মনে আ হয়? খুবই সম্মানের সাথে বলতে চাই শিক্ষকদেরকে আসলে। যেহেতু আমি এখানে এই প্রফেশনে আছি, এই জি, প্রফেশনে আসলে খুবই সেনসিটিভ এক জায়গা। তবুও খুবই ডেফিনিটলি। সম্মানের সাথে বলতে চাই যে আমাদের দেশে যারা প্রাইমারি টিচিং এর সাথে জড়িত আছে অথবা হাই স্কুল, কলেজ তাদের আসলে ট্রেনিং আরো অনেক বেশি ট্রেনিং প্রয়োজন। বিশেষ করে এক্সাক্টলি। প্রাইমারি স্কুলের শিক্ষকদের। বিশেষ করে প্রাইমারি স্কুলের শিক্ষকদের যে আসলে সেই প্রাইমারি লেভেলের বা এলিমেন্টারি লেভেলের শিক্ষার্থীদের কিভাবে আনন্দের সাথে পড়ানো দরকার, কোন ওয়েতে পড়ানো দরকার এই ব্যাপারটা জরুরি সুহান। আমরা কিন্তু আমার এখনো মনে আছে যে আমি যখন প্রাইমারি স্কুলে পড়তাম, আমি কখনো পুরো প্রাইমারি জগতে আমি কখনো মনে হয় প্রেজেন্টেশন দেইনি। কখনো না। হ্যাঁ, ছিল না ডায়ালগ, কখনো ডায়ালগ করানো হয়নি। কখনো ডায়ালগ করানো হয়নি। আমার এখনো মনে মুখস্থ আছে করে পরীক্ষায় লেখা মুখস্থ হয়েছে। বিদ্যা রাইট। সেই 'টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার' কবিতা থেকে 'টু লিটল ব্ল্যাক বার্ডস' আমরা এই যে 'হাম্পটি ডাম্পটি' এগুলো পড়তাম এবং খুবই মুখস্থ করে পড়তাম। মাঝে মনে জি। হয়েছে যে এগুলো আসলে আমরা শুধুমাত্র ওই যে হেফজ খানা যে ব্যাপারটা, হেফজ খানা ব্যাপারটা না বুঝে মুখস্থ করতাম। না বুঝে মুখস্থ করতাম। কিন্তু যারা তাফসীর পড়ে মাশাআল্লাহ তাদের ব্যাপারটা ডিফারেন্ট যে তারা তাফসীর করতে পারছে। তো আমরা ইংলিশটা পড়তাম বা কোনো কবিতা ছড়া মুখস্থ করতাম কি ওই যে না বুঝে একেবারে আ এটাকে কি বলা যায়? আমরা যদি বলি যে আসলে অন্ধ অনুকরণ, সেই অন্ধ অনুকরণটা আমরা করতাম সোহান। জি, একদমই পরিষ্কার হীরা আপনার কথা একদমই আমরা পরিষ্কার হয়ে গেছি যে আসলে কি করা উচিত? যে আমাদের একটা কি বলে যে কর্মক্ষম বা একটা স্কিল জেনারেশন তৈরির জন্য আসলে প্রেজেন্টেশন, পাবলিক স্পিকিং, কনসেনট্রেশন এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। হীরা আপনি তো হচ্ছে যে বিভিন্ন ফোরামে বক্তৃতা দেন, ক্লাস নেন, তারপর হচ্ছে যে আরো বিভিন্ন কার্যক্রমের সাথে যুক্ত। তো এত কিছু করতে গিয়ে
যে এখন একটা বড় একটা ব্যাপার হচ্ছে যে কনসেন্ট্রেশন, মনোযোগ। তো আসলে আপনি মনোযোগটা কিভাবে ধরে রাখেন, বা এই যে মনোযোগ তো ছুটে যায়, তো ছুটে যাওয়ার ক্ষেত্রে কি কি বিষয় আপনি আসলে যে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেন যার ফলে আপনাকে একই জায়গায় কেন্দ্রীভূত রাখে, এটা যদি আর কি বলতেন, যে আমাদের অনেকে জানতে চাচ্ছিল আর কি। খুবই চমৎকার কোয়েশ্চেন। দেখুন, আমি যখন এই কনসেনট্রেশন নিয়ে যখন আমি কাজ করি, যেমন আমার প্রত্যেকটা ক্লাস বাংলায় IELTS এ হয় ১.৫ ঘন্টা। তো ১.৫ ঘন্টাতে স্টুডেন্টসদেরকে মনোযোগ ধরে রাখা কিন্তু খুবই টাফ, খুবই কঠিন। তো আমরা অনেকগুলো মেথড এপ্লাই করি। তার মধ্যে একটা চমৎকার মেথড হচ্ছে পেয়ার ওয়ার্ক। স্টুডেন্টদেরকে পেয়ার ওয়ার্ক আমরা যত চমৎকার করে করতে পারবো, এটা আমাদের প্রচুর পরিমাণে অনেক বেশি কাজে দেবে। পেয়ার ওয়ার্কের পাশাপাশি হচ্ছে গ্রুপ অ্যাক্টিভিটি। যখন আমি শিক্ষার্থীদের মধ্যে গ্রুপ অ্যাক্টিভিটি করাবো, তখন তাদের প্রত্যেকে একে আরেকজনের সাথে ইন্টারেকশন করতে পারছে, তাদের মধ্যে প্র্যাকটিস করতে পারছে এবং রিয়াল লাইফ যে উদাহরণগুলো, রিয়াল লাইফ যে এক্সাম্পলস গুলো যখন আমি শিক্ষার্থীদের দেব, তখন এটা তাদের কাছে অনেক বেশি স্পষ্ট লাগছে, ইজি লাগছে। মনে হচ্ছে যে না, আমি এটা আসলে ল্যাঙ্গুয়েজ শিখছি। আমি এখানে গ্রামার শিখছি না। এটা তো আমার জীবনে কাজে লাগছে। হ্যাঁ, এটা তো আমি দুপুরে ব্যবহার করতে পারবো। এই কথাটা তো আমি আমার স্টেজে ব্যবহার করতে পারবো। এটা তো আমার লাইফে কাজে লাগতে পারবো। এখন আসি, এটা গেল আমাদের ক্লাস মেইনটেইন এর ব্যাপার। এখন পার্সোনালি কিভাবে আমরা মনোযোগ ধরে রাখবো? তার মধ্যে অনেকগুলো মেথডের মধ্যে একটা মেথড খুবই বিখ্যাত সারা পৃথিবী জুড়ে। সেটা হচ্ছে সুহান প্রমোডোরো মেথড। এই মেথডটা হচ্ছে প্রমোডোরো মেথড। প্রমোডোরো মেথডটা কি? আপনি ধরুন ১ ঘন্টা কাজ করবেন। ১ ঘন্টা কাজ করবেন, আপনি হোমওয়ার্ক করবেন। কিন্তু এর মধ্যে আপনার কাছে যে মোবাইল আছে, আমরা রিলস কেন্দ্রিক মানুষ এখন, যেহেতু জেন জি আলফা চলে আসছে, আমরা একটু শর্ট টাইম আসলে একটু কাজের ফাঁকে মোবাইল দেখি। আমাদের নিজেদের কাজের ফাঁকে আমরা চেষ্টা করি যে সোশ্যাল মিডিয়াতে ঢুকতে বা ঢুঁ মারতে। তো এজন্য প্রমোডোরো মেথডটা তাদের কাজে লাগতে পারে। প্রমোডোরো মেথড হচ্ছে আপনি একটানা ২৫ মিনিট কাজ করবেন। ২৫ মিনিট কাজ করার পর বা ১৫ মিনিট ২৫ মিনিটের একটা পার্ট কাজ করার পর, সেগমেন্টের পর ৫ মিনিট আপনি একটা ব্রেক নিবেন। তো এরকম ১৫ মিনিট নিতে পারেন, ২৫ মিনিট নিতে পারেন। এখন যখন আপনি ফুললি কোনো একটা কাজে কনসেনট্রেশন করে ফেললেন, তখন আপনার আর ব্রেক নেওয়ার প্রয়োজন নেই। ধরুন কোনো একটা রিসার্চের কাজ, তখন আপনার ২৫ মিনিট না, আপনার ০.৫ ঘন্টা হতে পারে, ১ ঘন্টা হতে পারে। আমাদের তার জন্য করতে হবে কি, আমাদের যে ব্যবহার করা মোবাইল, এটাতে আমরা একটু টাইম সেট করতে পারি যে আমি এই ৩০ মিনিটের মধ্যে আমি আমার ফোনটাকে কি করব না, ধরব না। সো এইটা যে আপনি যখন একটু ডিপ ওয়ার্ক করতে যাবেন, ডিপ ওয়ার্ক করলে কি হবে, আপনি ৩ ঘন্টায় যে কাজ করবেন, ওই কাজটা আপনি ০.৫ ঘন্টায় শেষ করতে পারবেন। আপনি যে কাজটা ৬ ঘন্টায় করতে পারতেন, চিন্তা করতে পারতেন, আপনি ডিপ ওয়ার্ক করলে ১.৫ ঘন্টার মধ্যে হয়ে যাবে। দ্যাট মিনস আপনি আপনার কর্পোরেট জগতে বলেন, আপনি পড়াশোনার জগতে বলেন, আপনার মিড টার্ম এর আগে বলেন, ফাইনাল এক্সাম এর আগে বলেন। আমরা দেখেছি প্রোডাক্টিভিটি অনেক অনেক শিক্ষার্থীরা বাড়িয়ে দিবে। অনেক বেশি বাড়িয়ে দিবে। সো আমাদের এখানে কি করতে হবে? আমাদের অবশ্যই টু ডু লিস্ট মেইনটেইন করতে হবে। টু ডু লিস্টের মধ্যে আমার প্রায়োরিটি লিস্ট করতে হবে। যে ধরুন আজকে আপনার সাথে আমার আজকে টক শো আছে। সো অবশ্যই আমি আগামী আমি আগে থেকেই এটাকে প্রিপেয়ার করে রেখেছি যে আমার আজকে টক শো আছে। সেই টাইমটা আমার সেট করা, অ্যালার্ম করা আমার ০.৫ ঘন্টা আগেই। তো আমি আগে থেকেই সজাগ হয়ে গেলাম যে না, আজকে আমার টক শো রয়েছে ইনক্লুসিভ এ, আমাকে বসতে হবে। সো এই যে আমি টু ডু লিস্ট করলাম, প্রায়োরিটি লিস্ট করলাম, সেই অনুযায়ী আমি একটু প্রিপেয়ার হয়ে নিলাম। তখন কিন্তু আমার কাছে ইজি হয়ে যাচ্ছে। আমরা দেখি এখনকার ছেলে-মেয়েদের কিন্তু টাইম সেন্সটা খুবই কম। শিক্ষার্থীরা প্রায় ৫ মিনিট ১০ মিনিট পরে পড়ে আসে। আমরা প্রায়ই কিন্তু তুলনা করি জাপানের সাথে, যে জাপান সভ্যজাতি, তারা খুবই অন টাইমে আসে। আসলে দেখুন, জাপান সভ্যজাতি তো নিশ্চয়ই, তার আগে তো ব্যক্তিগতভাবে আমাদের টাইম ম্যানেজমেন্টটা শিখতে হবে। আমরা যদি এখন ঢাকার সিটির কথা যদি চিন্তা করে দেখুন, শোনেন, আপনি ঢাকা ইউনিভার্সিটি এরিয়া থেকে যদি উত্তরা যেতে চান, আপনার এট লিস্ট ২.৫ ঘন্টা বা ২ ঘন্টা লেগে যাবে। তো আপনি যদি ইন্টারভিউ যেতে চান, অবশ্যই তো আপনার কনসেনট্রেশন এর জায়গা থাকবে টাইম। তো ডেফিনিটলি আপনাকে মেট্রো ব্যবহার ডেফিনিটলি। করতে হবে অথবা ১ ঘন্টা আগে যেতে হবে। এই যে টাইম সেন্সটা, টাইম ম্যানেজমেন্টটা, আর অন্যদিকে আপনি যদি টাইমের প্রতি ফোকাস থাকতে চান, আপনি প্রমোদোরো মেথডটা ব্যবহার করতে পারেন। প্রমোদোরো জি। মেথডটা খুবই কাজে দেয় শিক্ষার্থীদের জন্য। সোহান। জি, জি হীরা, আপনি খুবই একটা ভালো একটা লিসনের কথা বললেন সবার জন্যই, প্রমোদোরো মেথড। এটা আসলে ফ্রিতে জেনে নিলে, আসলে আমি জানি না তো যে আপনি আপনার এই বিষয়টা জানার জন্য হয়তো আপনার শিডিউল নিতে হতো। যে আমাদের শিক্ষার্থীরা বা যারা দেখছে তারা আসলে ফ্রিতেই একটা ভালো কি বলে যে সাজেশন পেয়ে গেল। হীরা, একটা ব্যাপার আর কি জানতে চাই। যেমন হচ্ছে যে বাংলাদেশে প্রায় এখন আ অর্ধ শতাধিক প্রায় আমাদের হচ্ছে যে পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে ক্যাটেগরিক্যালি জেনারেল ইউনিভার্সিটি, বিজ্ঞান প্রযুক্তি, বিশেষায়িত বিশ্ববিদ্যালয়, এই যে ইঞ্জিনিয়ারিং, মেডিকেল। তো হীরা, এর বাইরে যেমন আমাদের একটা বিশ্ববিদ্যালয় আছে, বলা যায় এটা পৃথিবীর সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়, সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৩০ লাখেরও অধিক
আছে। তো আমরা যা দেখি সচরাচর, যেমন যারা অনলাইনে শিখাচ্ছে, আপনারা মানে বাংলা আইএলটিএস এরকম অন্যান্য আরো যত প্রতিষ্ঠান আছে সবাই শিখাচ্ছে মূলত একটা স্টেজ, মানে যে কি বলে যে একটা স্টেজের শিক্ষার্থীদের, যেমন হচ্ছে যে ভালো ভালো জায়গা থেকে পড়ে আসছে বা যারা এটা ক্যাচ করতে পারবে ওই ধরনের জায়গা থেকে, বা যারা জানে যে আসলে তার ক্যারিয়ার পাথওয়েটা কি হওয়া উচিত, যার জন্য একটা আইএলটিএস দেয়া লাগবে, সেই মানুষগুলো আর কি আপনারা পান বা আপনাদের শিখার জায়গা থেকে। তো হীরা, এই যে আমাদের ৩০ লক্ষ শিক্ষার্থী যাদেরকে আমরা রাষ্ট্রীয় খরচেই পড়াশোনা করাচ্ছি, ঠিক আছে, অনেক অবহেলা তো আমরাও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো পুরোপুরি পাই না, বাট এই বিষয় মানে এই শিক্ষার্থীদের মানে আমি একটু হতভাগা বলেই বলতে চাই যে এদের জন্য আসলে আপনারা যারা শিখান বা আপনাদের আসলে কি উদ্যোগ থাকে বা রাষ্ট্রীয় পর্যায়ে থেকে এবার কি থাকে যে তাদের না, যে একদম কর্মক্ষম করে গড়ে তোলার জন্য? সোহান, আমি যদি ১ম ১ লাইনে কথা বলি, তাদের ভোকেশনাল শিক্ষা দিতে হবে। এটা হচ্ছে ১ লাইনে আনসার, যে ভোকেশনাল শিক্ষার কোনো বিকল্প নেই। ধরুন জি। আমার শ্যালক গত বছর সে এসএসসি পাস করেছে। সে বোধহয় ৪ মাসও পড়াশোনা করে নাই। ঠিক আছে? সে ৪ মাসও না পড়াশোনা করে সে পাস করেছে। কেন পাস করতে পেরেছে সে? কারণ হচ্ছে আমাদের কারিকুলামে সমস্যা রয়েছে। তার প্রয়োজন কি? ভোকেশনাল শিক্ষা। কারণ তিনি তো পড়াশোনা করে কিন্তু পাস করেনি। ঠিক তেমনি আমাদের এই যে আপনি চমৎকার একটা কোয়েশ্চেন করেছেন, যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে প্রায় অর্ধকোটি বলতে পারি, ৩০ লাখ শিক্ষার্থী বললেন। যদি হ্যাঁ। সংখ্যা সবকিছু ঠিক থাকে। তো এই অর্ধকোটি আমাদের আসলে কিন্তু বোঝা নয়। বরং তারা মানব সম্পদে রূপান্তরিত হতে পারবে আমরা যদি পারবে। তাদেরকে ভোকেশনাল শিক্ষা দিতে পারি। নাম্বার 1 ভোকেশনাল যাবে, তাদেরকে আমরা ল্যাঙ্গুয়েজ শিক্ষা দিব। এটা হতে পারে জাপানিজ ল্যাঙ্গুয়েজ, চাইনিজ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ তো থাকবেই। ইংলিশ আমাদের ম্যান্ডেটরি। এইটা আমাদের মনে হবে যে প্যারাসিটামল ৩ বেলার মতো। সে সকালে, জি। দুপুরে, রাতে। সহজ কথা। ইংলিশ ডক্টর হিসেবে আমার সহজ সাজেশন যে ইংলিশ তার শিখতেই হবে। এটা ম্যান্ডেটরি। এটা আমাদের দরকার পড়লে বাংলার, আমরা তো জানি যে আসলে এটা আমাদের মাতৃভাষার পরেই আমাদের আরেকটা ভাষা হচ্ছে ইংরেজি। এটার কোনো বিকল্প নেই। তো বিকল্প নেই। তারপরে জি। আমাদের জাপানিজ, চাইনিজ, দেন হচ্ছে আমরা অ্যারাবিক শিখব। এখন প্রশ্ন করতে পারেন যে কেন অ্যারাবিক শিখব? আসুন, আপনার সেই ৩০ লক্ষ শিক্ষার্থীর সাথে আমি আরো ১ কোটি যুক্ত করি মাদ্রাসার শিক্ষার্থীদের কথা। সোহান, একটা জি। জিনিস চিন্তা করুন। আপনি আমাকে প্রশ্ন করলেন যে আমি ১২ বছর ইংরেজি শিখেও কেন গ্রামারের উপর ফোকাস করে ইংরেজি কথা বলতে পারি না। ঠিক তেমনি আমরা দেখব, সব মাদ্রাসার কথা আমি বলছি না। আমাদের অনেক ধরনের মাদ্রাসা রয়েছে। কওমি রয়েছে, ইবতেদায়ী রয়েছে, হাফেজি মাদ্রাসা রয়েছে। আমি নিজেও এখানে আমি যদি বলি, নিজে জাস্ট গত বছরে ১,০০০ প্লাস মাদ্রাসার শিক্ষার্থীদেরকে পড়িয়েছি, প্রবাসী শিক্ষার্থীদের পড়িয়েছি। আমার সুযোগ হয়েছে। তো আমি তাদের মেইন প্রবলেম হচ্ছে তারা শুধুমাত্র অ্যারাবিক পড়ে পরীক্ষায় পাস করার জন্য, মুখস্থ করার জন্য। তো আমাদের কিভাবে এই ৩০ লক্ষ প্লাস ১ কোটি, যদি চিন্তা করি ২ কোটি যে মানুষ, যাদেরকে বোঝা না বানিয়ে কিভাবে মানব সম্পদে রূপান্তরিত করতে পারবো। ১ নাম্বার উপায় হচ্ছে ভোকেশনাল এবং ল্যাঙ্গুয়েজ। আপনি চিন্তা করে দেখুন সোহান, প্রত্যেক বছর আমাদের বাংলাদেশের, সারা পৃথিবীতে যত যত মানুষ শ্রমবাজারে চিন্তা করি আমরা, সবচেয়ে বড় শ্রমবাজার কোথায়? আমাদের হচ্ছে অবশ্যই মধ্যপ্রাচ্য। আর মধ্যপ্রাচ্যের জি। ভাষা কি? অ্যারাবিক। অ্যারাবিক। মধ্যপ্রাচ্যের ভাষা অ্যারাবিক। তাদের ল্যাঙ্গুয়েজ ভাষা অ্যারাবিক। তাদের কালচার অ্যারাবিকে, সবকিছুই। কৃষ্টি কালচার সবকিছু অ্যারাবিকে। একজন বাংলাদেশী নাগরিক, আমি আমার স্টুডেন্টদের সাথে যখন কথা বলি তাদের কাছে জানতে পারি যে একজন বাংলাদেশী নাগরিক যে অ্যারাবিক কথা বলতে পারে, তার বেতন, এবং যে কথা বলতে পারে না তাদের বেতন প্রায় ৩ গুণ বেশি। জি। যদি শিক্ষাগত ক্ষেত্র যোগ্যতা বিশেষে থাকে। এটা ৫ টাইমস আরো হায়ার বেশি। থাকে। হ্যাঁ, রাইট, হ্যাঁ। রাইট সোহান। তো দেখুন, এই যে আমাদের প্রায় ২ কোটি মানুষকে কিভাবে আমরা আসলে মানব সম্পদে রূপান্তর করতে পারবো। তারা আজকে আমরা মনে করছি যে তারা অবহেলিত। না, বরং আমরা তাদেরকে অবহেলিত করে রেখেছি শুধুমাত্র আমাদের শিক্ষা ব্যবস্থার দুর্বলতার জন্য। দেখুন, দুর্বলতার জন্য, আমাদের রাইট। আমাদের ট্রেনার্স প্রয়োজন। আমরা যারা ইংলিশ নিয়ে কাজ করতে চাই, ভাষা নিয়ে কাজ করতে চাই, পাবলিক আ স্পিকিং নিয়ে কাজ করতেছি, স্টেজ ফোবি নিয়ে কাজ করতে বা কথা বলা নিয়ে কাজ করছি। আপনি দেখবেন প্রায়ই রাজনৈতিক ব্যক্তিদের কথা নিয়ে কিন্তু ট্রল হয়। আপনি একটু লক্ষ্য করবেন যে অনেক জি, জি, নায়কদের, হীরা। অনেক নায়িকাদের বা বিভিন্ন যারা মডেলিং করে তাদের কথা নিয়ে ট্রল হয়। কেন? তারা মিডিয়ার সামনে সঠিক উপায়ে কথা বলতে পারে না। They don't একদম know how to অপ্রস্তুত face media. অপ্রস্তুত থাকে। মিডিয়া, রাইট। তো তাদেরও ট্রেনিং প্রয়োজন। এই জায়গায় কিন্তু ট্রেনিং প্রয়োজন। কথা বলা যে শিখতে হবে আমাদের। আমি জি। আপনার কোয়েশ্চেন এ ফিরে আসছি সোহান। আমার কাছে মনে হচ্ছে যে এই প্রায় ২ কোটি মানুষ, আমরা তাদেরকে ভোকেশনাল শিক্ষা এবং ল্যাঙ্গুয়েজ শিক্ষা যদি আমরা দিতে পারি, নিশ্চয়ই বাংলাদেশ যে বর্তমান যে পরিস্থিতি রয়েছে, হোপফুলি জাস্ট
2, 3, 4, 5 এর মধ্যেই তারা কিন্তু অবশ্যই রাষ্ট্রীয় খরচ হচ্ছে। আমরা যদি এই রাষ্ট্রীয় খরচের মধ্যে যদি এটা যুক্ত করতে পারি, তাদের ল্যাঙ্গুয়েজ ব্যাপারটা, তাদের ভোকেশনাল ব্যাপারটা, দেখুন আমাদের অনেক কাজ রয়েছে। বিশেষ করে ড্রাইভিং এর কথা আমরা যদি চিন্তা করি, আমাদের জি। প্লাম্বিং রয়েছে, আমাদের স্কাফোল্ডিং রয়েছে, আমাদের ওয়ার্কশপ রয়েছে। সো বিভিন্ন ধরনের কাজ কিন্তু রয়েছে। আপনি নিশ্চয়ই দেখেছেন যে এখন কিন্তু entrepreneurship এর যুগ। শুধুমাত্র জি, চাকরি করবেন না। আপনি জি। নিজেও বিসিএস এ নিজেও কিন্তু বিসিএস এর জন্য আসলে নেই। আপনি মিডিয়াতে কাজ হ্যাঁ, করছেন। আমি হোপফুলি বিসিএস ভবিষ্যৎ দিয়ে সফলভাবে ফেল করেছি আপনার মতোই। আমার মতোই। ধন্যবাদ। সো দেখুন আমাদের এখন entrepreneurship এর যুগ। আমরা সবাই একেকজন entrepreneur হতে পারবো। এটার জন্য আমাদের শিক্ষা প্রয়োজন। এটা কিন্তু একটা ভোকেশনাল শিক্ষার অন্তর্গত। জি। তো আমরা চাকরি আমরা চাকরি আসলে দিব মানুষকে। এই মন মানসিকতা নিয়ে আমাদের ভোকেশনাল অ্যান্ড ল্যাঙ্গুয়েজ এর উপর ফোকাস করতে হবে সোহান। জি, হীরা আপনার কথা একদমই পরিষ্কারভাবে বোঝা গেল আরকি যে আসলে কি করা উচিত। হীরা আমরা আসলে আ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি বা যারা আরকি স্টেক হোল্ডার থাকে, শিক্ষা মিনিস্ট্রি বলি এবং অন্যান্য সময় যারা আছে তারা তাদের কথার মধ্যে দেখা যায় যেমন কিছুদিন আগেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি একটা কথা বলেছিলেন যে চাইলে তাদের শিক্ষার্থীরা কোনো একটা দেশের বড় একটা দেশের ইউনিভার্সিটি থেকে অনলাইনেই কোর্স করিয়ে নিতে বা সার্টিফিকেট অর্জন করতে পারবে। তো হীরা এইরকম চিন্তা আমরা দেখছি এবং আমরা রিসেন্ট সময়ে দেখছি যে তারা বিভিন্ন ধরনের প্রফেশনাল কোর্স ইন্ট্রোডিউস করছেন শিক্ষার্থীদের জন্য। আসলে এই উদ্যোগগুলো কেন আরকি একদম মাঠ পর্যায়ে গিয়ে ব্যর্থ হয়ে যায় হীরা? আপনার কাছে কি মনে হয়? ওকে, ধন্যবাদ। দেখুন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের যেহেতু কথা তুললেন, এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে আমাদের একটু ধারাবাহিকতা যদি চিন্তা করি, মানে বা লাইন আপ বা চেইন অফ কমান্ডটা কিভাবে হচ্ছে। এখন আমরা যারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি কিন্তু তিনি কিন্তু গিয়ে দেখছে না যে চট্টগ্রামের একটা প্রত্যন্ত অঞ্চলে বা জামালপুরের যদি চিন্তা করি জামালপুরের প্রত্যন্ত হ্যাঁ, অঞ্চলে যে কলেজটার, সেই জায়গাতে শিক্ষার্থীরা আসলে কোন আর্থিক অবস্থাতে রয়েছে। তারা কি প্রতিনিয়ত ক্লাসে যাচ্ছে কিনা? তারা কি নিয়মিত ক্লাসে যাওয়ার সুযোগ পাচ্ছে কিনা? দেখুন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা বড় অংশ সোহান, এটা সত্য কথা মানতে হবে আমাদের। সত্য কথায় ডিগ্রিধারী যদি চিন্তা করি আমরা, ডিগ্রিতে যারা ভর্তি হয় তারা প্রায় অংশে আমি যদি বলি 80% প্লাস শিক্ষার্থীরা ক্লাসে যায় না। আমি জি, এটা হীরা হলফ রিসেন্টলি করে তো বলতে পারি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা আ তাদের এই যে হয়তো এই গত সপ্তাহে একটা নোটিশ দিল। সেখানে হচ্ছে দেখা গেছে যে 60% অ্যাটেন্ডেন্স থাকতেই হবে ম্যান্ডেটরি। যেমন রাইট, বিশ্ববিদ্যালয়ে যেরকমটা চলে। তারপর ওকে। হচ্ছে যে কুইজ, ক্লাস প্রেজেন্টেশন তো এই বিষয়গুলো আরকি ইন্ট্রোডিউস করেছে তারা রিসেন্টলি। এটা রিসেন্টলি করেছে সোহান, তাই তো? জি, জি। হ্যাঁ। আচ্ছা সোহান, আপনার কাছে কি মনে হয় যে কেন বিশ্ববিদ্যালয়ের মতো একটা মুক্ত চিন্তা জায়গায় অ্যাটেন্ডেন্স রাখতে হবে? ধরেন বিশ্ববিদ্যালয় জায়গায় অ্যাটেন্ডেন্স কেন রাখতে হবে? তো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা এমন হওয়া উচিত যে শিক্ষার্থীরা অ্যাটেন্ডেন্স এর কথা চিন্তা করবে না। তারা প্রতিনিয়ত ক্লাসে যাবে তাদের জি, সদিচ্ছায়। তাহলে ক্লাসের প্রেজেন্টেশন কেমন হওয়া উচিত? শিক্ষকদের প্রেজেন্টেশন কেমন হওয়া উচিত? তো আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা চিন্তা করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে অ্যাটেন্ডেন্স এর যে নাম্বারটা যদি তুলে দেওয়া হয় সোহান, আমি হলফ করে বলতে পারি, আমি আবারও বলছি, ইউ ক্যান নোট ডাউন যে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় বা পাবলিক ইউনিভার্সিটির অ্যাটেন্ডেন্স এর যে নাম্বারটা যদি তুলে দেওয়া হয় বা নাম্বার যদি না থাকে, তাহলে খুবই কষ্ট হবে আমাদের শিক্ষকদের সাথে আমাদের পরিচয় হওয়ার। আশা করি আপনি জি, ব্যাপারটা হীরা বুঝতে আপনি পেরেছেন। জি, আমি আপনার কথা এটা একদমই এটা পরিষ্কারভাবে বুঝতে সত্য, পেরেছি। এটা জি। সত্য। সো সত্য। আমাদের হ্যাঁ, নিশ্চয়ই জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই ধরনের কাজ কেন করেছে? ওই যে শিক্ষার্থীরা আসে না। কেন শিক্ষার্থীরা ক্লাস বিমুখ হলো? এই প্রশ্নটার বা এই দায়টা কার? এই দায়টা অবশ্যই রাষ্ট্রের এবং রাষ্ট্রের যে যারা মাথা রয়েছেন, যারা এগুলো নিয়ে কাজ করছেন তাদের। কেন? সোহান দেখুন, আমরা জিনিসটা দুটো ভাগে ভাগ করতে পারি। দায়টা দুটোই রয়েছে। শিক্ষকদের এবং শিক্ষার্থীদের। আমাদের জি, এমন শিক্ষা দেওয়া উচিত, এমন শিক্ষা আমরা প্রোভাইড করব যাতে করে ভোকেশনাল শিক্ষা যদি আমরা দেই, ধরুন আমার ক্লাসে স্টুডেন্ট হচ্ছে ১০০ জন। ১০০ জন স্টুডেন্টদের মধ্যে আমরা কখনো কোনো শিক্ষক কি চিন্তা করেছে বা কখনো কোনো ইউনিভার্সিটি খোঁজ নিয়েছে যে অনার্স শেষ করার পর, মাস্টার্স সুসম্পন্ন করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার শিক্ষার্থী কোন পজিশনে আছে ৫ বছর পর? কখনো কি অ্যালামনাই হিসেবে খোঁজ নিয়েছে?
বা কারা খোঁজ নিয়েছে? কোন ডিপার্টমেন্টের চেয়ারম্যান কি তার ৪-৫ বছর পরে তার শিক্ষার্থীকে খোঁজ নিয়েছে যে আমি তাকে শিক্ষা দিলাম। আমার এই শিক্ষার্থীটা এখন তার জীবনযাত্রা সে কিভাবে রয়েছে? সে কোন দেশে রয়েছে? কিভাবে রয়েছে? তার আর্থিক অবস্থা কেমন? আমাদের কি এই দায়ভার বা এই ধরনের কোন ব্যবস্থা রয়েছে? নিশ্চয়ই না, নেই। না, কিন্তু আপনি অবশ্যই আপনি নেই। কি প্রয়োজন আপনি হলে কি খোঁজ এরকম নিতে পারে মাঝে মধ্যে ইয়েস, কিন্তু যে আপনি কি আমার এই কখনো এরকম প্রয়োজন। চিন্তা করেছেন? এই যে রাষ্ট্রের আপনি সোহান ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। আমরা আমরা খেটে খাওয়া কৃষক, শ্রমিক, তাঁতি, জেলে, মুচির টাকা দিয়ে পড়াশোনা করে বড় হলাম। রাষ্ট্রের প্রতি তো আমাদের দায়বদ্ধতা রয়েছে। জি, রাষ্ট্রকে আমি অবশ্যই। কি দিতে পারছি? রাষ্ট্রকে আমি কি দিলাম? এই যে এত টাকা নিয়ে আমি ফ্রিতে পড়াশোনা করলাম। হল আবাসন আমি জি। আবাসন পেলাম, আমি পড়াশোনা পেলাম। কিন্তু দিন শেষে আমি রাষ্ট্রকে কতটুকু দিতে পেরেছি? এই ব্যাপারটা আমি এই প্রশ্ন থাকি যায় আমাদের কাছে। এবং আমি জি, আবারও হীরা, আপনার কাছে ফিরে আসি। আপনি এই যে রাষ্ট্রকে কি দিতে পারলাম এই প্রশ্নটার জায়গায় আপনি আসছেন। আপনি বা জি। আমি বা যারা এই যে সচেতন নাগরিকের একটা প্রশ্ন। বাট এইখানে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে, আপনি সাবেক শিক্ষার্থী হিসেবে কি আপনার মনে হয়েছে যে আপনার যতটা পাওয়া উচিত অধিকার রাষ্ট্র থেকে, শিক্ষার জায়গা থেকে সেটা আপনি কতটা পেয়েছেন? না এখানে আ তো গিভ অ্যান্ড টেক এর কথা আপনি যেহেতু নিয়ে আসছেন সেই জায়গা থেকে ধন্যবাদ, আরকি ব্যাপারটা। ধন্যবাদ। ধরুন সোহান, আমি কিন্তু নিজে মন থেকে চাইনি যে আমি সেই ডিপার্টমেন্টে পড়বো। আমার আসলে জি, ক্যালিবার বা আমার কিন্তু আগ্রহটা পাবলিক স্পিকিং এর। আমার আগ্রহটা ধরেন পলিটিক্যাল সায়েন্সের। আমার আগ্রহ ছিল বাংলা পড়ার। আমার আগ্রহ ছিল হিস্ট্রি পড়ার। কিন্তু আমাকে শিক্ষা ব্যবস্থার এমন একটা সিস্টেম করা হয়েছে যেখানে আমার কিন্তু হাত বন্দী। আমি কিন্তু এখানে হাত করে জি। আবদ্ধ। যার ফলে কিন্তু আমি চাইলেই কোন সাবজেক্ট নিতে পারছি না। যদি আমি পালিয়ান বুদ্ধিস্ট স্টাডিজ এ না পড়ে যদি লয়ে পড়তাম, আমার মনে হয় আমি বাংলাদেশের স্বনামধন্য একজন আইনজীবী হতে পারতাম, ব্যারিস্টার হতে পারতাম। কিন্তু সেই সুযোগ তো আমাকে রাষ্ট্র করে দেয়নি। কেন করে দেয়নি? তার রাষ্ট্র এমন একটা কাঠামো সৃষ্টি করেছে যে তোমাকে সেই নম্বর পেয়ে তোমাকে বোঝাতে হবে যে তুমি মেধাবী। দেখুন, আমরা একই সাথে এত শিক্ষার্থী পরীক্ষা দেওয়ার পর যে শিক্ষার্থীটা লয়ে পড়লো আর আমি যে শিক্ষার্থীটা সংস্কৃতিতে পড়লাম, উর্দুতে পড়লাম, ফার্সিতে পড়লাম, নাট্যকলাতে পড়লাম, তাহলে আমাদের আমাদের মেধাটা কি আসলে ওই নম্বরের উপর মানে ডিপেন্ড করছে? আমাদের নম্বরই কি আমাদের আসলে বলে দিচ্ছে যে আমরা কতটুকু মেধাবী? নাকি আসলে আমাদের এই যে প্র্যাকটিক্যাল যে নলেজ রয়েছে, আমি যে আসলে এই ব্যাপারে আমি বিজ্ঞ। আমি যে এই ব্যাপারে বিজ্ঞ, তাহলে আমি যে এই ব্যাপারে আসলে আগ্রহী, তাহলে আমার এই আগ্রহটা তো আমার ১ম বর্ষেই মরে গেল। আমার যে জি, হীরা। আগ্রহটা, আমার যে আগ্রহটাতে ১ম বর্ষেই মরে গেল। আরেকটা জিনিস দেখুন, আমরা বিশ্ববিদ্যালয়ে আমি আমি আমার যে অনার্স মাস্টার্স এর রেজাল্ট, আমার মাস্টার্স এর রেজাল্ট ঠিক আছে। কিন্তু অনার্স এর যে রেজাল্ট, আমি সেখানে আমি আমি একদম গুটিসুটি হয়ে গিয়েছি যে আমি টিচিং প্রফেশনের জন্য আমি আবেদন করতে পারব না ঢাকা ইউনিভার্সিটিতে। কারণ কি? সেই যে পুরানো ব্রিটিশ আমল, জি। সেই আমলের যে অ্যা সিজিপিএ যে ব্যাপারটা, আপনার সিজিপিএ একটা ভালো নির্ধারিত সিজিপিএ না থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন না। কিন্তু আমার তো টিচিং প্রফেশন ভালো লাগে সোহান। আমার কাছে মনে হয় যে আমি আমার বিভাগের সকল শিক্ষার্থীদের মধ্যে আ আমি একজন দক্ষ এবং যোগ্য প্রার্থী হতে পারতাম। কিন্তু সেই সিজিপিএ যে ব্যাপারটা, রাষ্ট্রীয় যে কাঠামো, সেই যে আগের যে নিয়ম, পুরনোর যে নিয়ম, এই মান্ধাতার আমলের নিয়মের কাছে কিন্তু সেই বেড়াজালে কিন্তু আমি বন্দী সোহান। সো তো এই হীরা, জায়গায় যে আপনি কি মনে করেন যে একদমই নিয়ম বা কি কোনো মানে একটা কি কোনো ধরনের স্ট্যান্ডার্ড থাকাই উচিত না? নাকি আসলে? কাঠামো তো অবশ্যই থাকবে। নিশ্চয়ই কাঠামো থাকবে। তো কাঠামো তো নিশ্চয়ই থাকবে। আমি কাঠামোর কথার পাশাপাশি আপনাকে কি একজন যোগ্য যে প্রার্থী সে আসলেই যোগ্য, যে আসলে ক্যাপেবল এবং সে প্র্যাকটিক্যালি পড়াতে পারবে। আর যে আসলে শুধুমাত্র মুখস্থ বিদ্যার উপরে ডিপেন্ড করছে, তাদের মধ্যে তো অবশ্যই পার্থক্য রয়েছে সোহান। জি, ডেফিনিটলি হীরা। আমি আপনার সাথে একদমই একমত। জি। তো ওই দৃষ্টিকোণ থেকে আমি বলেছি যে আমাদের এগুলোকে আরো রিভাইজ করা যায় কিনা? এটা আমাদের কাছে প্রশ্ন। বিশ্ববিদ্যালয়ে যারা রয়েছে, যারা নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছে তাদেরকে আসলে বিবেচনা করা উচিত যে আমাদের শুধুমাত্র সিজিপিএ এর উপর ডিপেন্ড না করে এক্সট্রা কারিকুলার এক্টিভিটিস এ যে ছেলেটি সময় দিল, আর যে ছেলেটি শুধুমাত্র জি। পড়াশোনায় সুযোগ দিল, তারা তো ২ জন এক না। যে ছেলেটি ভালো গান পারে, যে ছেলেটি ভালো গান পারে, যে ভালো ফুটবল খেলতে পারে, নিশ্চয়ই তার জন্য তো একটা আলাদা একটা কাঠামো থাকা উচিত। আলাদা একটা সুযোগ উচিত থাকা উচিত। ডেফিনিটলি হীরা। জি। সেই কথা আপনার আমি কথা বলেছি। একদমই পরিষ্কার। হীরা, আমরা এর সাথে একটু যুক্ত করতে চাই। আপনি যা বলছিলেন এর সাথে প্রাসঙ্গিক এবং এটা সম্পূরকভাবে যেমন আপনি অনেক নন টেকনিক্যাল কিছু সাবজেক্টের কথা বলছিলেন যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বা অন্যান্য জায়গা থেকে বা যেকোনো জায়গা থেকে আরকি। তো এই মানুষগুলা যেমন আমি যদি বলি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী সে হতে পারে সরকারি তুলারাম কলেজে পড়ছে বা হচ্ছে যে সরকারি নাজিমউদ্দিন কলেজ বা মাদারীপুর সরকারি কলেজ বা আনন্দমোহন কলেজে পড়ছে
বা আরো অন্যান্য কলেজে পড়ছে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেমন যদি ধরি উর্দু, ফার্সি এইসব বিভাগে পড়ছে, তো এই মানুষগুলোর পক্ষে কি মানে আপনি এখন যেই সেক্টরে আছেন, যেমন স্কলারশিপ বা আপনি গাইডলাইনের কথা বলেন, তো তাদের পক্ষে কি কোনো একটা স্কলারশিপ নিয়ে বাইরে পড়তে যাওয়া বা জীবনটাকে আরো ডাইভার্স করার কি কোনো সুযোগ আছে কিনা, যদি এই বিষয়টা নিশ্চয়ই। নিয়ে একটু বলতেন। অনেক সুযোগ। সোহান, অনেক সুযোগ। আমরা আসলে চিন্তাই করতে পারি না। আমরা কখনো ভাবতেই পারি না যে সংস্কৃত বিভাগের একজন শিক্ষার্থী সে অক্সফোর্ডে পড়াশোনা করতে পারবে। উর্দু বিভাগের একজন শিক্ষার্থী সে ক্যামব্রিজে পড়াশোনা করতে পারবে। আসলে আমাদের জানার সুযোগটা কম। আমাদের জানানো হয় না। আমাদের ওইভাবে ট্রিট করা হয় না। আমাদের এই যে তথ্য প্রযুক্তির যুগেও আমরা জানি না কিভাবে আমরা আসলে এআই ব্যবহার করব। আমরা জানি না যে আসলে টেকনোলজি কিভাবে আমাদের আশীর্বাদ প্রাপ্ত করেছি। আমাদের আসলে এই টেকনোলজির উপর মাস্টার হওয়া উচিত। আমরা হয়ে আছি দাস। আমরা একটা ইমেইল ভালো করে লিখতে পারি না। চিন্তা করে দেখুন আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি। আমাদের সিভির ফরমেটটা কেমন হওয়া উচিত এটা পারি না। এবং এমনও ঘটনা ঘটেছে আমার শিক্ষকদেরও ইমেইল করে আমাকে তাকে ফোন দিতে হয়েছে, "স্যার আপনাকে ইমেইল করেছি।" তাহলে দেখুন এই যে আমাদের তথ্য প্রযুক্তি আগাচ্ছে কিন্তু আমাদের চিন্তা চেতনায় আমরা এখনো পড়ে আছি সেই ১৯৭০ এর দশকে। এই ১৯৭০ এর দশকে আমাদের মন মানসিকতা পড়ে থাকলে তাহলে কিভাবে সম্ভব? আপনি বললেন যে নন টেকনিক্যাল যে সাবজেক্ট গুলো ধরুন পালি সাবজেক্ট, উর্দু জি, সাবজেক্ট, ফার্সি সাবজেক্ট থেকে শুরু করে নাট্যকলা, এত পরিমাণ স্কলারশিপ রয়েছে শুধুমাত্র আপনাকে এখানে যোগ্য হিসেবে আপনাকে দেখাতে হবে যে ইউ আর কেপেবল। যে আপনি কেপেবল রাইট। কিভাবে? ডেফিনিটলি আপনার এখানে একটা কিছু মানদণ্ড রয়েছে। নাম্বার 1 এক্সট্রা কারিকুলার এক্টিভিটিস। দেখুন যেটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের ইউনিভার্সিটি গুলো কিন্তু এগুলো প্রাধান্য দেয় না। কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয় দিচ্ছে। আপনি চিন্তা জি, করুন এরাসমাস মান্ডাসের যে আ জি। ইউরোপিয়ান যে ইউরোপিয়ান জয়েন্ট সবচেয়ে মাস্টার যেটা সবচেয়ে আরকি। জয়েন্ট প্রেস্টিজিয়াস মাস্টার্স এর যে স্কলারশিপ। স্কলারশিপটা প্রেস্টিজিয়াস স্কলারশিপ। আপনি কমনওয়েলথ এর স্কলারশিপ এর কথা চিন্তা করেন। আপনি তারপরে ইউরোপিয়ান এখানে দাদ স্কলারশিপ এর কথা চিন্তা স্কলারশিপ করেন। আছে। দাদ রয়েছে, রাইট। তো জার্মানের কথা চিন্তা করেন। তারা কিন্তু আমাদের দেখছে যে আমাদের এক্সপেরিয়েন্স কেমন। আমি আসলে একজন ক্যান্ডিডেট হিসেবে কতটুকু যোগ্য, আমি কতটুকু কেপেবল, আমি এক্সট্রা কারিকুলার এক্টিভিটিস কতটুকু করেছি, এটার উপর ডিপেন্ড করে তারা আমাকে স্কলারশিপ দিয়ে নিয়ে যাচ্ছে। আর অন্যদিকে আমার বিশ্ববিদ্যালয় কি করছে যে আমার আসলে শুধুমাত্র নম্বরের উপর ডিপেন্ড করে আমি আসলে কত নম্বর পেলাম, আমার সিজিপিএ কতটুকু এটার উপর ডিপেন্ড করে আমাকে প্রাধান্য দিচ্ছে। জি, আমি সবসময় বলব আমরা যারা এই বিভাগগুলো শিক্ষার্থী রয়েছি, আমার বন্ধুরা যারা রয়েছি, আমার ছোট ভাই বোনদের তাদের জন্য একটা পরামর্শ একজন সিনিয়র হিসেবে বা ভাই হিসেবে যে দেখুন আপনারা কখনো শুধুমাত্র সিজিপিএ এর উপরে নির্ভর করবেন না, বরং আপনার এক্সট্রা কারিকুলার এক্টিভিটিস বাড়ান, আপনার প্রেজেন্টেশন স্কিল বাড়ান, আপনার এআই যুগে আপনি কেন পিছিয়ে থাকবেন, সবকিছু আপনার হাতের মুঠোয়। আরেকটা জিনিস দেখেন, ইউটিউব ইজ এ ইউনিভার্সিটি, ইউটিউব নিজে একটা ইউনিভার্সিটি। এখানে হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে, ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে আপনি যেকোনো কোর্স, অনেকগুলো কোর্স, বিখ্যাত কোর্সগুলো আপনি বিনামূল্যে করতে পারছেন। অ্যাসেসমেন্টের জি। জায়গা রয়েছে। এখানে আইএলটিএস রয়েছে, জিআরই রয়েছে, পিটিই রয়েছে। এত সুযোগ। সবকিছু ফ্রি। এভরিথিং ইজ ফ্রি ফর ইউ। বাট আমরা জানি না যে মাছটা কিভাবে ধরতে হবে। এ তো একটা সমুদ্রের এক্সাক্টলি। জায়গা, এত কিছু, এত সুযোগ। বাট আমরা তো জানি না এটা কিভাবে কাজটা করতে হবে। সুহান। জি। হীরা, আমরা একদমই প্রায় আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা হয়তো আর ২ টা প্রশ্ন নিতে পারবো। হীরা, আমরা আমাদের ইনবক্সে আপনি যে আসছেন সেই অ্যানাউন্সমেন্ট দেওয়ার পরে আমাদেরকে ২-৩ টা কোয়েশ্চেন আমাদের কাছে এসেছিল যে আপনাকে দেখে অনেক তরুণ-তরুণী অনুপ্রাণিত হয় বা হচ্ছে। তো আ তাদের জন্য আপনার কাছে একটা বিষয় জানতে চাওয়া যে একদম যদি কোর বলেন ১ টা বা ২ টা বা ৩ টা বিষয় যে আসলে এই সফলতা বা এই যে সফলতার দিকে হাঁটছেন, তো এই আসলে মূল মন্ত্রটা কি? পাসওয়ার্ডটা কি আসলে? ওকে, দেয়ার ইজ নো শর্টকাট। এখানে কোনো শর্টকাট নেই। নাম্বার 1 আপনার ডেডিকেশন লাগবে। মাস্ট আপনার ডেডিকেশন লাগবে। ডেডিকেশন ছাড়া আপনি আসলে কোনো কিছু করতে পারবেন না। আপনি যে কাজটা করছেন সেই কাজটা আপনার কনসিস্টেন্সি লাগবে। আপনি যাই আসুক, যত ঝড় আসুক, তুফান আসুক, আপনার এই কাজটা কন্টিনিউ করতে হবে। এটা মেনেই আপনাকে এগোতে হবে। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। আমি ১২ বছর ধরে এই লাইনে বা এই যে কাজ করছি এই পারফরম্যান্স এর উপরে লেগে আছি এবং আমি স্টেজ পারফরম্যান্স করছি সেই ছোট্টবেলা থেকে ২০০৪-৫ সাল থেকে। সেই ছোট্টবেলা থেকে আমার যে পারফরম্যান্সটা এটা কিন্তু আমার এখনো কন্টিনিউ রয়েছে। দ্যাট মিনস আমি কন্টিনিউ করছি। সো আমি এখনো থেমে যাচ্ছি না। আমি এখন থেমে যাচ্ছি না বা আমি পিছিয়ে যাচ্ছি না। সো কেন পিছিয়ে যাচ্ছি না? কারণ আমার এখানে ডেডিকেশন রয়েছে, আমার ড্রিম রয়েছে। আমি আমার ড্রিমের পিছনে ছুটছি। সো আপনি যেই হন না কেন, আপনার যে ড্রিম রয়েছে সেই ড্রিম ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত আলকেমিস্টের গল্পের কথা মনে পড়ে যাচ্ছে আমার। জি, আলকেমিস্টের গল্পের সেই বালকের মতো আপনি যে স্বপ্নটা দেখছেন সেটা হাতের কাছে না আসা পর্যন্ত আপনাকে দৌড়াতে হবে। দৌড়াতে হবে। আপনাকে খুঁজতে হবে। এটাই হচ্ছে আসলে মূল জি, মন্ত্র। কোন শর্টকাট জি। নেই।
জি হীরা, আমরা একদমই পরিষ্কার। হীরা, আমরা একদম এই শেষ প্রশ্নটা করেই আজকের মতো বিদায় নেব। সেটা হচ্ছে যে আপনার একটা মানে যে ক্যাম্পেইন আছে যে হীরা সরকার কবি নয়, তিনি করবেন অভিনয়। আসলে রাইট। এই ক্যাম্পেইনটার আসলে মানে মানে ইনার মানেটা কি আসলে? মানে এটা অনেকেই জানতে চাচ্ছে যে অনেকে দেখছিলাম কমেন্ট করছিল যে হীরা সরকার কবি নয়, তিনি করবেন অভিনয়। এবং আপনার বিভিন্ন পোস্ট বা আপনার ছবির ক্যাপশন বা বিভিন্ন কিছুতে এটা দেখা যায় আসলে। মানে এটা দিয়ে আপনি আসলে কি বোঝান বা কি মেসেজটা আপনি দেন মানুষকে বা দিতে চান আসলে? আ সুহান, এটা হচ্ছে আসলে একটা ফিলোসফি আমার। যে এখানে দুটো শব্দ, হীরা সরকার কবি নয়, তিনি করেন অভিনয়। দেখুন, আ প্রত্যেকটা মানুষই আসলে মানুষ কবি। বাট আমরা আসলে কবি হয়ে উঠতে পারি না। আমরা কবি হয়ে উঠতে পারি না মনের দারিদ্রতার থেকে, অথবা আর্থিকের যে সংকট থেকে, অথবা জ্ঞানের দিক থেকে। দেখুন, আমরা আসলে আ কবি কারা হয়? যারা একদম মুক্ত, যারা একদম স্বাধীন, পাখির মতো। তো আমরা সংসারে সবসময় আবদ্ধ হয়ে যাই। যার ফলে আসলে আমরা কবি নই, এবং প্রত্যেকটা মানুষই তার প্রত্যেকদিন, প্রত্যেকটা মুহূর্তেই কোনো না কোনো সময় আসলে অভিনয় করতে হয়। তো আপনি আপনি যে আজকে এই মিডিয়ার সেটে রয়েছেন, আপনিও নিজের জায়গা থেকে আপনি আপনার সর্বোচ্চ অভিনয়টা করছেন। আমি একজন অতিথি হিসেবে আমিও আমার সর্বোচ্চ অভিনয়টা করছি। প্রত্যেকটা মানুষই তার নিজ, নিজ জায়গা থেকে অভিনয়টাই করে। আসলে আমরা কবি হয়ে আর উঠতে পারি না। আমাদের এই সংসারে আবদ্ধ, বা আমাদের যে বেড়াজাল বা মায়াজাল, এই মায়াজালে আমরা আটকা পড়ে যাই, অ্যান্ড ডেফিনিটলি আমরা চাই কবি হতে, কিন্তু কবি হতে পারি না। যার ফলে বলা হচ্ছে যে হীরা সরকার কবি নয়, তিনি করেন অভিনয়। আমরা অন্যদিকে বলতে পারি যে সোহানুর রহমান সোহান কবি নয়, তিনি করেন অভিনয়। সবার ক্ষেত্রেই জি। আসলে ফিলোসফিটা এক। জি, হীরা, একদমই। যেমন উইলিয়াম শেক্সপিয়ার বলেছিলেন যে, "পৃথিবীটাই একটা রঙ্গমঞ্চ আর আমরা সব অভিনেতা।" যে আপনার ঠিক। ফিলোসফি একদম জায়গাটা আমরা বুঝতে পেরেছি। আশা করি দর্শকদেরও যে প্রশ্ন ছিল এতদিনের, সেটাও হয়তো কিছুটা এই প্রশ্নের উত্তরের মধ্যে দিয়ে সেই ক্ষুধাটা নিবারণ হবে। তো হীরা, আপনাকে অনেক, অনেক ধন্যবাদ। আপনার অনেক ব্যস্ততা থাকা সত্ত্বেও আমাদেরকে আজকে অনেক সময় দিয়েছেন এবং আমাদের যারা শুনছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকে আমাদের প্রোগ্রাম শেষ করছি। পরবর্তী প্রোগ্রামের আগ পর্যন্ত আমাদের সাথে থাকুন, ভালো থাকুন। আসছি নতুন কোনো অতিথি নিয়ে ক্যারিয়ার ফুয়েলে। ধন্যবাদ।